হ্যালো ছাত্রছাত্রীরা, ডাব্লিউবি শিক্ষা সাফল্য চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 7-এর ইতিহাসের 6ষ্ঠ অধ্যায়ের যে ব্রড কোশ্চেনগুলো রয়েছে সেগুলির প্রশ্ন উত্তর। এর আগে শর্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আমার আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিতে পারো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করে দিচ্ছি। দেখো, ক, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? উত্তর দেখে নিব। দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশের দুটি পর্যায়ে আমরা দেখতে পাই। একটি হলো খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকের দিল্লি, আরেকটি হলো সপ্তদশ শতকের মোগল সম্রাট শাহজাহানের তৈরি শাহজাহানাবাদ। কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসনের শহর কিলারায় রায় পিথোরা কেন্দ্র করে। সুলতানি আমলের প্রথম দিল্লি এটাই ছিল। তুগলকের আমলে কুতুব দিল্লি ও তার নিজের তৈরি জাহানপানাকে একটি প্রাচীর দিয়ে ঘিরে বড় শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা হয়েছিল, কিন্তু সেই কাজ সম্পূর্ণ হয়নি। এত কিছুর মধ্যে কিন্তু সুলতানি আমলের প্রথম দিল্লি কখনোই গুরুত্ব হারায়নি। সুলতান ইলতুৎমিশের আমলে দিল্লি শহর গড়ে ওঠার সুন্দর বর্ণনা দিয়েছেন ঐতিহাসিক ইসামি। পরবর্তীকালে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠে দিল্লি। এইসব কারণে দিল্লি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল। পরের কোশ্চেন দেখে নিব। শাহজাহানাবাদের নাগরিকদের চরিত্র কেমন ছিল? উত্তর, সপ্তদশ শতকের মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন শাহজাহানাবাদ শহরটি। এই শহরটি দিল্লি শহরে উৎপত্তি ও বিকাশের এক পর্যায়। দিল্লি শহরে তখন মুখ্য স্থাপত্যগুলি হলো লাল রঙের বেলে পাথর তৈরি কিলা মোবারক, লাল কেল্লা ও জামা মসজিদ। শাহজাহানাবাদ শহরকে ঘিরে একটি খুব উঁচু ও বিরাট পাথরের প্রাচীর তৈরি করা হয়েছিল। এর গায়ে 27টা স্তম্ভ ও অনেকগুলো ছোট বড় দরজা বানানো হয়েছিল, যার মধ্যে 7টা বড় দরজা ছিল। বড় দরজাগুলি আজও আছে। শাহজাহানাবাদের নাগরিকদের বস্তি ছিল মিশ্র প্রকৃতি। এখানে নানা শ্রেণী মানুষ বসবাস করত নানা ধরনের বাড়িতে। উচ্চপদস্থ ও রাজপুত্র আমিররা সুন্দর বাগান বাড়িতে থাকত। ধনী বণিকরা টালি দিয়ে সাজানো ইটের পাথরের বাড়িতে থাকত। সাধারণ ব্যবসায়ীরা থাকত নিজেদের দোকানের উপর বা পিছনে তৈরি বাড়িতে। সবচেয়ে সুন্দর ও বড় বড় বাড়িগুলিকে বলা হতো হাভেলি। এর থেকে নিচু স্তরের বাড়িগুলিকে বলা হতো মাকান বা কোঠি। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? ত্রয়োদশ ও চতুর্দশ শতকে দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যে বিস্তার ঘটেছিল। এর পেছনে কিছু কারণ ছিল। সুলতানদের সময়ে কয়েকটি নতুন শহর তৈরি হয়েছিল এবং পুরনো শহরগুলিকে নতুন করে তৈরি করা হয়েছিল, যার ফলে নানা ধরনের মানুষের আসা যাওয়ার ফলে মধ্যযুগের ভারতের শহর গড়ে উঠেছিল। এইসব শহরের সুলতানরা ও তাদের সৈনিকরা অভিজাতরা সাধারণ মানুষের বসবাস শুরু করে এবং এর ফলে শহরগুলি জনবহুল হয়ে উঠেছিল। শহরে প্রাসাদ, মসজিদ, রাস্তাঘাট, জল সরবরাহ ব্যবস্থা ইত্যাদি তৈরি করা হয়েছিল, যার জন্য প্রয়োজনীয় কাঁচামাল শ্রমিক দরকার ছিল, যার যোগান দেওয়ার জন্য বাণিজ্য গড়ে উঠেছিল। কাঁচামাল আমদানি ও রপ্তানির জন্য ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটে। এই ব্যবসা বাণিজ্যের ফলে দিল্লি শহরে গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, ঘ, মধ্যযুগে ভারতের দেশের ভিতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। উত্তর, মধ্যযুগে ভারতের ভিতরে আমরা দু ধরনের বাণিজ্য দেখতে পাই। প্রথমটা ছিল গ্রাম ও শহরের বাণিজ্য এবং দ্বিতীয়টা ছিল শহরের বাণিজ্য। জনবহুল শহরগুলির অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে যেমন পণ্য
পূর্ণ রপ্তানি হতো সেগুলি কম দামি ছিল, কিন্তু অনেক বেশি পরিমাণে জিনিস গ্রাম থেকে শহরে আসতো। এইসব জিনিসপত্রের মধ্যে নানা ধরনের খাদ্যশস্য, তেল, ফল মূল, শাকসবজি, ঘি প্রভৃতি থাকত। অন্যদিকে এক শহর থেকে অন্য শহরে রপ্তানি হতো প্রধানত বেশি দামের শৌখিন জিনিসপত্র, যেগুলি ধনী অভিজাতদের জন্য তৈরি করত কারিগররা। এইসব জায়গায় সব জাতির ও সব ধর্মের মানুষ কাজ করত শিল্পী ও কারিগর হিসেবে। সুলতানদের রাজধানীর শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ ও বস্ত্র আমদানি করা হতো। দিল্লির সুলতানরা কর আদায় ও ব্যবসা বাণিজ্যের জন্য 2 ধরনের মুদ্রা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইউরোপীয় কোম্পানিগুলির আমদানি ও রপ্তানির লেখচিত্র দেখে ওই যুগের বৈদেশিক বাণিজ্যের সম্বন্ধে তোমার কী ধারণা হয়? উত্তর, সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলো বাণিজ্য কোম্পানি মুঘল আমলে ভারতে বাণিজ্য করতে এসেছিল। এদের মধ্যে ফরাসি, ওলন্দাজ, ইংরেজ প্রভৃতিরা ছিল। ভারতে বিদেশি বণিকদের মধ্যে ওলন্দাজরা পশ্চিম ভারতের সুরাট ও দাক্ষিণাত্যে মুসলিমপট্টনম বন্দর এলাকায় জমিয়ে বসেছিল। মুসলিপট্টনমের প্রতি তারা অধিক আকৃষ্ট ছিল, কারণ দক্ষিণ ভারতের ছিট কাপড়ের খুব চাহিদা ছিল। ভারত থেকে দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলিতে রপ্তানি হতো সুতি বস্ত্র, আফিম, গোলমরিচ, নীল, সোড়া, সুতি বস্ত্র, কাঁচা রেশম ও রেশম বস্ত্র প্রভৃতি। আজকে এইটুকুই। অন্যান্য সাবজেক্টের সমস্ত রকমের প্রশ্ন উত্তরের জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।